সাধারণ কিছু শিক্ষার্থীদের নিয়ে দেবুদা শান্তিনিকেতন তথা ভারতের বিভিন্ন স্থানে গীতিনাট্য মায়ের খেলা মঞ্চস্থ করেছিলেন। এই প্রযোজনাটি তাঁর নির্দেশনায় প্রথমে উত্তর শিক্ষা সদনে এবং পরবর্তীকালে 2004 সালে বসন্ত উৎসবের রাতে বিশ্বভারতী সঙ্গীত ভবনের আমন্ত্রণে মাত্র 15 দিনের মহড়ার ব্যবধানে প্রথমবার নৃত্যনাট্য আকারে জনসমক্ষে মঞ্চস্থ হয়েছিল। নির্দ্বিধায় বলা যায়, এই নৃত্যনাট্যটি এত কম সময় উপস্থাপন করা একমাত্র বোধহয় দেবুদার পক্ষে সম্ভব ছিল। নৃত্যনাট্যে নানান নাটকীয় প্রয়োগ, চরিত্রদের বৈপরীত্য, সখীদের সাথে সেই সব চরিত্রের বন্ধন, দৃশ্যগতি দৃশ্যান্তরে স্থানান্তকরণ, মঞ্চের যথার্থ ব্যবহার এবং আলোর প্রক্ষেপণ সবটা মিলিয়ে এক পরিপূর্ণ নির্দেশক রূপে তিনি যেন প্রথমবার প্রকাশিত হলেন। নৃত্যনাট্যে মায়া কুমারী সহ অমর, অশোক, কুমার এই তিনটি ভিন্ন প্রকৃতির নায়ক এবং অন্যদিকে নায়িকা প্রমোদা, শান্তা এবং সর্বোপরি সখীদের এক অপূর্ব প্রয়োগ তিনি দেখিয়েছিলেন। সঙ্গীত ভবনের আমন্ত্রণে 2012 সালে পুনরায় এই নৃত্যনাট্য বসন্ত উৎসবের রাতে মঞ্চস্থ হয়। এই নৃত্যনাট্যের প্রতি তাঁর যে বরাবরের আবেগ ও পরিকল্পনা ছিল তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাই প্রথমেই আমাদের নিবেদন নৃত্যনাট্য মায়ের খেলা হতে কিছু অংশ বিশেষ।
অবসরে নয় ভাগে চরণ যদিতে রাধি যায় আয় দাঁড়ালে কবি যায় সখী প্রকৃতি এ ভাবে কেহ বলে থাকে কেহ চলে যায় কেহ মানুষে চলিতে না যায় কেহ মা বলে স্বাধীন তাহার চরণে করেছে ভোর তাহার নয়নে দেখেছে ভোর। শৈশবে পিতা মাধবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে তিনি অনুশীলন করতে শুরু করেছিলেন নৃত্য ও বাদ্যের পাঠ। পরবর্তীকালে নিয়মিতভাবে কথাকলি প্রশিক্ষণ দিয়েছিলেন গুরু কেলু নায়ক এবং গুরু কলামণ্ডলম মুরলীধর নায়কজির কাছে। অন্যদিকে মণিপুরী নৃত্যগুরু হিসেবে পেয়েছিলেন গুরু আমবি সিং, যতীন্দ্র সিং এবং নদিয়া সিংকে। একজন প্রকৃত নৃত্য প্রশিক্ষক হওয়ার জন্য প্রথমে নিজের সঠিক নৃত্য প্রশিক্ষণ এবং সেই সঙ্গে তালবাদ্য সম্পর্কে সম্যক জ্ঞান থাকাটা যে কতটা জরুরি তা দেবুদা দ্বারা নির্মিত নৃত্যের মধ্যবর্তী খোলের বোল নির্মাণের অসাধারণ ক্ষমতা আমাদের বারবার মনে করিয়ে দেয়। এই নৃত্য নির্মাণের ক্ষেত্রে তার আদরের ছোট ভাই বসন্ত মুখোপাধ্যায় লিখেছেন, তার দৃষ্টিতেই আনন্দ, সৃষ্টিশীল মন তাকে ব্যস্ত রাখত বিভিন্ন ধরনের কাজে। তার দৃষ্টান্ত আজও রয়ে গেছে নৃত্যনাট্যের দৃশ্যে, নাচের অথবা বোলের কম্পোজিশনে। বাড়ির এক কোণে খাতা কলমে চলত তার এই কম্পোজিশনের কাজ। গোল গোল মানুষ এঁকে তাদের স্থানান্তরিত করে নাচের বিচিত্র আলপনা তৈরি করত। আর বোলের ক্ষেত্রে গানের তালের ছন্দের সঙ্গে মিল রেখে তৈরি করত বোল। তার তৈরি বোলে বিশেষ বৈশিষ্ট্যও ছিল। কখনো কখনো নাটকের পরিস্থিতির বিচারে ছন্দ ও বাজানোর কায়দা পৃথক করে দিত। গানের যে ভাব তার প্রতি যথার্থ দৃষ্টি রাখত। তার সে বোল সে নিজেই বাজাত। খোলের শব্দের তারতম্যে তার ভাব প্রকাশের চেষ্টা গানের ভাব থেকে ছিটকে যেত না কখনো। নৃত্যনাট্যগুলিতে এরকম কত দৃষ্টান্ত রয়েছে। নৃত্যনাট্য চিত্রাঙ্গদায় প্রথমা এবং দ্বিতীয় চিত্রাঙ্গদার একটি করে গানের সঙ্গে উপস্থাপনা আমরা এখন দেখব। বলা বাহুল্য, এই নৃত্যগুলি গুরু পরম্পরা সূত্রে দীর্ঘদিন ধরে শান্তিনিকেতনে হয়ে এসেছে। দেবুদা কখনো কখনো প্রাথমিক কাঠামোকে অটুট রেখেই নিজের শিল্পবোধ দ্বারা এইসব নৃত্যের নবনির্মাণও করেছেন। সেই রকম নিদর্শন এই নৃত্যের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। সুন্দর বাদর ডালে
দেহপট শনে নট সকলে হারায় অবশেষে। মানুষের দেহজ গঠন, আকার, আকৃতি, নৃত্য পারদর্শিতার মাত্রা, এই সবই দেবুদা খেয়াল রাখতেন নৃত্যনাট্যের চরিত্র নির্মাণ কালে। তার মত ছিল সব শরীরে সব মুদ্রা আঙ্গিক সমান শোভা পায় না। এমনকি একই মানুষের বয়সের বদলে দেহশ্রীর বিবর্তনে একই নেত্রের মুদ্রাতেও কিছু রদবদল করে দিতেন। এমন তীক্ষ্ণ বিশ্লেষণ দৃষ্টির পরিচয় পাওয়া যায় তার ছাত্রী তথা সহধর্মিনী নন্দিনী ব্যানার্জি মানে জবাদির স্মৃতিকথায়। একই চরিত্রের নৃত্যে মুদ্রার বদল তার নিজস্ব অভিজ্ঞতার সত্য। প্রথমা চিত্রাঙ্গদার দেহ লাবণ্য বদলে যায় দ্বিতীয়ায়। এবার আমরা দেখব সেই দ্বিতীয়া চিত্রাঙ্গদা ও অর্জুনের একটি যুগল নৃত্য।
পাঠভবন ছিল দেবুদার খোলা আকাশ। কিশোর কিশোরীদের মধ্যে চির সবুজ হয়েছিল তার সৃজনশীল বিচারক। পয়লা বৈশাখ বা 25শে বৈশাখের নৃত্যনাট্য, এমনকি শারদোৎসবের নাটকের সময়ও প্রায় মাস খানেক নাওয়া খাওয়া ভুলে নিমগ্ন থাকতেন আসন্ন মঞ্চায়নের খুঁটিনুটি নিয়ে। প্রথম থেকেই একটি ছক এঁকে চলতেন। সেই অনুযায়ী মঞ্চ নির্মাণ, চরিত্রদের প্রবেশ প্রস্থান, কোরিওগ্রাফি, এইরকমই একটি নৃত্যনাট্য সাম্যচন। উচ্চশিক্ষা পাঠভবন পেরিয়ে যখন সঙ্গীত ভবনে এই নৃত্যনাট্য পরিচালনার দায়িত্বভার দেবুদার উপর পড়ল, তখন কখনো শ্রদ্ধেয়া ইন্দ্রাণী মুখোপাধ্যায়, কখনো বন্ধুবর সুধীরঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গে প্রতি রাত্রে মঞ্চে নিয়ে আলোচনা ও খসড়ায় তার আঁকাবুকি চলত। এমনকি কোনো কোনো সময় কোন তির্যক আলো কোন দিক থেকে কোন চরিত্রের মুখে পড়বে, কোন সময় লাইট কাট হবে, এই সবটা নির্ধারিত করে অনুষ্ঠান চলাকালীন সেই মতো নিজে গিয়েই সঠিক স্থানে সেটারই টুলটি রেখে আসতেন। 2019 সাল সঙ্গীত ভবনের শতবর্ষ উদযাপন উপলক্ষে কালোবাড়ির সামনে একটু অন্যরকম ভাবে এই নৃত্যনাট্যটি পরিবেশন হয় সঙ্গীত ভবন থেকে। নৃত্য নির্দেশক দেবুদা জানতেন স্থান কাল পাত্র ভেদে নান্দনিকতা বজায় রেখে কিভাবে প্রযোজনাটিকে সফল করা যায়। শুধু জানতেন না, সেটাই ছিল তার নির্দেশনায় করা শেষ সাম্যচন। স্মৃতির সুধা দিয়ে না হয় আজ আমরা ভরিয়ে রাখলাম তার এই সৃজন কার্যটিকে। ভরা ভরা
কাহিনীর প্রেক্ষাপটে যখন রাজা অরুণেশ্বর পূর্বজন্মের স্মৃতিতে আকুল হয়ে তাদের অতীতের প্রেমের মুহূর্ত স্মরণ করছিলেন, সেই দৃশ্যের প্রেক্ষাপটে বর্তমান ও অতীত দৃশ্যের আলো আঁধারির খেলা ও চরিত্রের দ্বন্দ্ব সাধারণ দর্শকের সামনে পরিস্ফুট করা তার কাছে ছিল চ্যালেঞ্জের মতো। তাই অনেক ক্ষেত্রেই মহড়া চলাকালীন তিনি তার সহকর্মীদের ডেকে এনে, বিশেষ করে যারা তথাকথিত নৃত্য পটীয়সী নন, তাদের কাছে জানতে চাইতেন তার কম্পোজিশনের অভিব্যক্তিটি ঠিকঠাক বোধগম্য হচ্ছে কিনা। প্রয়োজনে সেটি অদল বদল করেও দেখাতেন। সম্পূর্ণ দৃশ্যটি এখন প্রস্তুত না করা গেলেও নৃত্যনাট্য সাবমোচন হতে তেমনই অতীত ও বর্তমানের মেলবন্ধনে একটি ছায়াময় দৃশ্য আমরা এখন দেখব। Love me,
অনেক ক্ষেত্রেই নৃত্যনাট্যের প্রয়োজনে কাহিনীর বর্ণনা করে গেছেন গুরুদেব। সেই বর্ণনাময় অংশগুলিকে ছন্দময় তালের সঙ্গে সুষম নৃত্য বিন্যাসে গড়ে তোলার ক্ষেত্রে দেবুদা ছিলেন অনবদ্য। দৃশ্য হতে দৃশ্যান্তরে সাহিত্য ও রসবোধের মিশ্রণে নির্মিত হতো তার নৃত্য। নায়িকার উল্লাস, মৃড়া, মান অভিমান, সুখ দুঃখ, গোপনীয়তার সংহত অভিজাত প্রকাশ, এ সকল ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুভূতি কিছুই এড়িয়ে যেত না তার কম্পোজিশনে। তেমনই একটি দৃশ্য সাত মোচনে রানী কমলিকার হাতে যখন এসে পৌঁছেছে রাজা অরুণেশ্বরের চিঠি। রানী চরিত্রের নৃত্য নির্মাণে দেবুদার মুন্সিয়ানাকে গুরুত্ব দিয়ে আজ আমরা সহচরী ব্যতি রেখে রানীর একক নৃত্য শৈলীতে দৃশ্যটি উপস্থাপন করছি। কথা আজ লিখেছে সে
সাতবছর নৃত্যনাট্য হতে একটি অন্যরকম দৃশ্য এবার আমরা দেখতে চলেছি, যেখানে দেবুদার একটি অন্যরকম চিন্তা ভাবনা আমাদের সামনে তিনি প্রস্তুত করেছেন। বিশেষত যেখানে ছেলেদের একটি পাগড়ি এবং পাগড়ির সামনে সরু করে অন্য কোনো কাপড়, যা একদিকে পাগড়িটিকে মজবুত করবে ও অন্যদিকে চরিত্রের দৃপ্ততা ও সৌন্দর্য বজায় থাকবে, এর সূত্রপাত তিনি করে দিয়ে গেছেন। নৃত্য নির্মাণের ক্ষেত্রে সময় কাল ভেদে একই শব্দের পৃথক আঙ্গিক অতি সূক্ষ্মভাবে তিনি নির্মাণ করতেন। সাতবছর নৃত্যনাট্যে শুধু সঙ্গীত সহযোগী নয়, পাঠের সঙ্গে নৃত্যাভিনয় নির্মাণের ক্ষেত্রেও তিনি অন্য মাত্রা দান করেছিলেন। একদিকে অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান, অন্যদিকে রসবিকৃতির পীড়া যেভাবে রাজমহিষীকে অস্থির করে তুলেছিল, সেই চরম অভিব্যক্তি তিনি যে আকুতি দিয়ে এঁকেছিলেন, তা যারা চাক্ষুষ করেছেন তাদের কাছে কখনোই ভুলবার নয়। সেই দৃশ্যপট হতেই কিছুটা অংশ এবার নিবেদন করা হলো। একদিন রাত্রির তৃতীয় প্রহর, শুক তারা পূর্ব গগনে, কমলিকা তার সুগন্ধি এলো চুলে দিলে রাজার দুই পা ঢেকে বলবে, আদেশ বল, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব, নইলে আমি বিদায় নিয়ে যাই, রেখে যাই আমার কান্না এই অন্ধকারের বুকে, যতক্ষণ না আমাকে ফিরে ডেকে আনো তোমার আলোর সভা। না দেখার নিবিড় নিরমকে নষ্ট করো না এই নীরব। এখনো তুমি অন্য মনে আছো, শুভ দৃষ্টির সময় তাই এলো না। প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষু চিরদিন একে থাকবে বঞ্চিত। অন্ধতার চেয়ে এ যে বড় অভিশাপ। কাল চৈত্র সংক্রান্তি, নাগেশ্বরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে দেখো চেয়ে, চিনব কি করে? যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্য। ওরে যায় না কে জানা, ওরে যায় না কে জানা, খুঁজে বেড়ায় পায় না ঠিকানা। ওরে যায় না কে জানা।
চিরদেশে এসো পাগল হওয়া দেশে তোমার তমারুণ বানিও তুমি আকাশের প্রায় দিও তোমার তমারুণ বানিও তুমি আকাশের প্রায় দিও এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার। চৈত্র সংক্রান্তির রাতে আবার মিলন। দেখলেন নাচ যেন মঞ্জরিত শালতরু শ্রেণীতে বসন্ত বাতাসে মধুর যেন চন্দ্রলোকের সুন্দর লেগেছে দুভা। কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে? ও যেন রাহুল অনুচর, কি গুণে পেল প্রবেশের অধিকার। অসুন্দরে পরম বেদনায় সুন্দরের সূর্য রশ্মি কালো মেঘের ললাটে পড়া ইন্দ্রধনু অনয় ইন্দ্রধনু লজ্জাকে সান্ত্বনা দিবার তরে অনয় ইন্দ্রধনু নরকের অভিশাপে স্বর্গের করুণা যখন নামে তখনই তো সুন্দরের আবির্ভাব এসে তোমার হৃদয়কে কাল মধুর করে না মহারাজ না, যাকে দয়া করলে তোমার হৃদয় যেত ভুলে, তাকে ঘৃণা করে কেন পাথর করলে মনকে? রসবিকৃতির পীড়া সইতে পারিলে একদিন সইতে পারবে আপনারই আন্তরিক রসের দাক্ষিণ্য, কুশ্রীর আত্মত্যাগে সুন্দরের সার্থকতা। অসুন্দরের জন্যে তোমার এই অনুকম্পার অর্থ বুঝিনি। ওই শোনো উষার প্রথম কোকিলের ডাক, অন্ধকারের মধ্যে তার আলোকের অনুভূতি। আজ সূর্যোদয় মুহূর্তে তোমারও প্রকাশ হোক আমার দিনের মধ্যে, এই আশায় রইলে। বাহিরে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কে? বাহিরে ভুল ভাঙবে যখন বিষাদ বিষে জ্বলে শেষে রসের প্রসাদ পাবে কে? বাহিরে ভুল ভাঙবে যখন রৌদ্রদাহ হয়ে সারা নামবে কি উর্বর সাধারা? রৌদ্রদাহ হয়ে সারা নামবে কি উর্বর সাধারা? লাজের রাঙা মিটলে হৃদয় প্রেমের রঙে নামবে কে? বাহিরে ভুল
আচ্ছা, কথা তোমার রাখবো, কিন্তু তাতে ইচ্ছা তোমার পূর্ণ হবে না। জ্বলে উঠলো আর আমরান গেল ঘুচে, দেখা হলো টলে উঠলো যুগলের সংসার। কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা, কি অন্যায়। না যেও না, যেও না গো, মিলন পিয়াসী মোরা। কথা রাখো, কথা রাখো, না যেও না, যেও না। উত্তরশিক্ষা এবং পাঠভবনে তার নির্দেশনায় একাধিকবার মঞ্চস্থ হয়েছে নৃত্যনাট্য চণ্ডালিকা। মা মেয়ের যে চারিত্রিক দ্বন্দ্ব ও আঙ্গিকগত পার্থক্য, তা নিয়ে সুচারু ভাবনা ছিল দেবুদার। নিজে বলিষ্ঠ একজন নৃত্যশিল্পী হয়েও যখন তিনি নৃত্য প্রশিক্ষকের কাজটি করতেন, সেখানে নারী চরিত্রের পুঙ্খানুপুঙ্খ নানা অভিব্যক্তি অন্যদের দিয়ে প্রকাশ করাবার চেষ্টা করতেন। চরিত্রভেদে তাদের হাঁটা চলা, বসা, দাঁড়ানো, তাকানো সবটাতেই নৃত্যের সাথে প্রাধান্য পেয়েছে নাট্যটিও। তাই তার নির্দেশনায় যে সকল নৃত্য নাট্য মঞ্চস্থ হয়েছে, তার মধ্যে কোথাও খুঁত খুঁজে পাওয়া মুশকিল। তিনি নিজে তার শিল্পী সত্তাটিকে গোপনে রেখে শিক্ষক দেবতা হতে বোধহয় বরাবর বেশি পছন্দ করতেন। আর সেইখানেই তিনি সর্বব্যাপী সকলের প্রিয় হয়ে উঠেছিলেন। চণ্ডালিকা নৃত্যনাট্য থেকে প্রকৃতির একটি নৃত্য রূপ থাকলো এবারের উপস্থাপনায়।
সহজ সাদামাটা মানুষ, যে মানুষটিকে দেখে বোঝবার উপায় নেই যে তিনি কৌতুক রসবোধের বিষয়েও কতটা রসিক হতে পারেন, যদি না কেউ তাঁর নির্দেশনায় শ্যামা নৃত্যনাট্যের কোটাল চরিত্রটি দেখে না থাকেন। এই নৃত্যনাট্যে আহিরিনীদের সঙ্গে কোটালের প্রশ্নোত্তর পর্বটিকে তিনি অন্য মাত্রা দান করেছিলেন। একদিকে আহিরিনীদের নানাবিধ ছন্দ সহযোগে সমবেত নৃত্যরূপ, অন্যদিকে কোটালের একক অদ্ভুত অভিব্যক্তি, দুই বিপরীতধর্মী চরিত্রের সার্থক সমন্বয়। এবারে নিবেদনে সেই কৌতুকপূর্ণ রসাশ্রিত এক সমবেত নৃত্যরূপ আমরা তুলে ধরলাম। তুই হতে পালিয়েছে যে পুরো সুন্দরী, তুই হতে পালিয়েছে যে পুরো সুন্দরী, কোথা তারে ধরি, কোথা তারে ধরি, রক্ষা রবে না, রক্ষা রবে না, এমন ক্ষতি রাজার সবে না, রক্ষা রবে না। অনুভূতি কেন গেল অশুভ মঞ্জরি, ফাল্গুনের অঙ্গন শূন্য করি, অনুভূতি কেন গেল অশুভ মঞ্জরি। ওরে কে তুই ভুলালি, তারে কে তুই ভুলালি, ফিরিয়ে দিনারে মনের মনের ভুলালি, তারে কে তুই ভুলালি, তারে কে তুই ভুলালি।
সম্পন্ন অন্বেষণকারী এক নিমগ্ন সাধক ছিলেন আমাদের দেবুদা। যে কোনো মঞ্চায়নের আগে দীর্ঘ সময়কাল দিনরাত এক করে চলত আরও নিখুঁত একটি প্রযোজনা উপস্থাপন করার জন্য তার ব্যাকুল সাধনা। অনুষ্ঠানের দিনও রোদ জল তোয়াক্কা না করে ঠায় দাঁড়িয়ে থাকতেন। সকালে মঞ্চের প্রস্তুতি পর্ব থেকে সন্ধ্যায় চরিত্রদের সাজ পোশাকের কাজ পর্যন্ত। তারপর অনুষ্ঠান চলাকালীন একটি টর্চ হাতে কোন দিকে কার প্রবেশ প্রস্থান বা সাজ পরিবর্তন বা সেট পরিবর্তন একাগ্র চিত্তে শান্ত মনে সবটা সামনে চলতেন। অবশেষে যখন নৃত্যনাট্য সমাপ্ত হতো, সকলে পরিচয় পর্ব ও সাধুবাদ শোনার জন্য তৎপর হয়ে এগিয়ে আসতে থাকতেন। তখন তিনি গুটি গুটি পায়ে ক্রমশই পিছিয়ে চলতেন, মঞ্চের পিছনের কোনো নীরব অন্ধকারে, একাকী নির্জনতায়। কি জানি, হয়তো এবছর ঘটে যাওয়া কোনো আকস্মিক ভুলের হিসেব তিনি লিখে রাখতেন। আমাদের জন্য হয়তো এইটুকুই তার দেবার ছিল। এখনো হয়তো নিভৃতে নীরবে কোনো খসড়া প্রস্তুত করে চলেছেন। ততদিন আমরা তার দিয়ে যাওয়া এই সম্পদগুলি নিয়েই আগামীর পথে এগিয়ে চলি, তাঁরই দেখানো পথে হাসি কাঁদন পায়ে খেলা ভাঙার গান গেয়ে।